প্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারী বান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়। বিষয়ের পক্ষে বলবে হলিক্রস কলেজ ঢাকা, বিষয়ের বিপক্ষে বলবে শহীদ পুলিশ স্মৃতি কলেজ। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিতার্কিকদের সাথে। পক্ষ দল হলিক্রস কলেজ ঢাকার বিতার্কিকরা হলেন আয়েশা আমিন মাহি, সাবিকুন নাহার স্নেহা ও তাদের দলনেতা জারিন তারান্নুম মন। বিপক্ষ দল শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতার্কিকরা হলেন আয়েশা বিনতে আসলাম, মোহাম্মদ আবদুল্লাহ আল রাফি ও তাদের দলনেতা মোহাম্মদ মুহিবুর রহমান। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। শুরুতে রয়েছেন জনাব সাইফুদ্দিন মুন্না, সহযোগী অধ্যাপক, তড়িৎ প্রকৌশল বিভাগ, প্রিমিয়ার ইউনিভার্সিটি। সেই সাথে রয়েছেন জনাব মাহফুজ সরকার, বিভাগীয় প্রধান, নৃবিজ্ঞান বিভাগ, শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, এবং জনাব কামরুল হাসান রানা, প্রভাষক, হাতিয়াদ্বীপ সরকারি কলেজ, সাবেক বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, সম্মানিত বিচারকবৃন্দ যেসব বিষয়ের ওপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানীয় সভাপতির সাথে, যিনি এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং সেই সাথে বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে আজ সম্মানীয় সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সাইম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং প্রতিষ্ঠাতার সভাপতি, সূর্য সেন বিতর্কধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে চলুন জেনে নেই আমাদের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রিয় দর্শক, আমি এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। ধন্যবাদ। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এ স্বাগত জানাচ্ছি সবাইকে। ইতোমধ্যে আমরা জেনে গেছি আজকের বিতর্কের বিষয় রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়। পক্ষে বলবে হলিক্রস কলেজ ঢাকা এবং বিপক্ষে শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আমি সরাসরি বিতর্কে চলে যাচ্ছি। প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দল হলিক্রস কলেজের আয়েশা আমিন মাহিকে। আয়েশা আমিন মাহি। এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরিন এক সাক্ষাৎকারে বলেন, এভারেস্ট জয় করার থেকে ঢাকা শহরের রাস্তায় চলা বেশি সাহসের কাজ। আজ 21 শতাব্দীতে দাঁড়িয়েও বাংলাদেশে কোনো নারী যখন তার কর্মক্ষেত্রে পদোন্নতি লাভ করেন, তখন প্রশংসার বদলে তার শুনতে হয়, মেয়েদের তো পদোন্নতি পাওয়া খুব সহজ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজ হচ্ছে এই প্রেক্ষাপটের ভিত্তিতে
নির্ধারিত বিষয়টি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়। আজকে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি আজকে এই বিষয়ের কিছু শব্দ সংজ্ঞায়নের দাবি রাখে। প্রথমত, রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা বলতে আমরা বুঝি প্রত্যেকটি রাজনৈতিক দল, কেন্দ্রীয় সরকার নারী নেতৃত্ব ও নারীর রাজনৈতিক অধিকার এ বিষয়ে বিশ্বাসী হবে এবং তা প্রতিষ্ঠা করার জন্য একযোগে কাজ করবে, যার ফলস্বরূপ নারীরা অংশীজন হিসেবে তার সুফল লাভ করবে এবং স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে অংশগ্রহণ করবেন। আজ রাজনৈতিক সদিচ্ছার অভাব বলতে এই বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত তাই বোঝাচ্ছি। দ্বিতীয়ত, সামাজিক দৃষ্টিভঙ্গি কাকে বলে? কোনো সমাজ কোনো বিষয় যেভাবে ভাবে, চিন্তা করে, মেনে নেয়, বিশ্বাস করে, অনুসরণ করে চলে তাকে আজ আমরা সামাজিক দৃষ্টিভঙ্গি বলি। যার পেছনে কাজ করে সেই সমাজের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, জাতিগত পরিচয় ও ধর্মীয় শিক্ষা। তৃতীয়ত, আজ নারীবান্ধব পরিবেশ বলতে আমরা কি বুঝি? নারীরা স্বতঃস্ফূর্তভাবে নারী পরিচয় কুণ্ঠিত না হয়ে নেতৃত্বে অংশ নেবে, নিজেদের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটাধিকার, মৌলিক অধিকার, ন্যায্য অধিকার ইত্যাদি প্রতিষ্ঠা করতে চাইবে, যাতে করে সমাজের সকলে স্বাভাবিকভাবে নেবে। আর যখন তারা এই বিষয় প্রতিষ্ঠা করতে চাইবে তখন নারীদের তার লিঙ্গ পরিচয়ের কারণে কোনো দল থেকে কোনো চাপের সম্মুখীন হতে হবে না। প্রধান অন্তরায় বলতে আমরা বোঝাচ্ছি আজ উৎসগত কারণ, অর্থাৎ রাজনীতি আজ নারীবান্ধব নয় কেন, এটার আসলে উৎসগত কারণ কি সেটা আজ আমরা খোঁজার চেষ্টা করছি। মাননীয় সভাপতি, আজ আমি এবং আমার দল প্রমাণ করে দিয়ে যাব রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির উৎসগত কারণ। মাননীয় সভাপতি, আজ আমরা দুটি ক্ষেত্রে বিতর্কটি করব। প্রথম ক্ষেত্র, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের নেতৃত্বের বিকাশ বাধাপ্রাপ্ত হওয়া। চলে যাচ্ছি প্রথম ক্ষেত্র বিশ্লেষণে। মাননীয় সভাপতি, আজ সমগ্র পুরুষ জাতির প্রতি আমি সম্মান রেখেই বলছি, আজ আমরা পুরুষদের বিরুদ্ধে নয়, বরং পুরুষতান্ত্রিক চেতনার বিরুদ্ধে, যে পুরুষতান্ত্রিক চেতনা নারী এবং পুরুষ উভয় ধারণ করতে পারে। আজ প্রাসঙ্গিক যোগ্যতা, দক্ষতাকে উপেক্ষা করে নারীদের নিয়ে কিছু প্রতিষ্ঠিত ভ্রান্ত ধারণার মাপকাঠিতে নারীদের বিচার করা হচ্ছে, যার ফলে প্রাতিষ্ঠানিক আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও নারীরা তাদের ন্যায্য সুযোগ পাচ্ছে না। স্থানীয় কেন্দ্রীয় সরকারে নারীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ আছে। নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদের গঠনতন্ত্রে অন্তত 33% নারী নেতৃত্বে আনার জন্য আহ্বান করেছেন, কিন্তু তার উল্টো পিঠে বাংলাদেশের সমাজের অধিকাংশ লোক এখনো নারী নেতৃত্ব, এমনকি নারীর অধিকার বিরোধী। মাননীয় সভাপতি, এছাড়াও রাজনীতির এই নড়বড়ে অনিশ্চিত জগতে নারীরা প্রবেশ করতে চাইলেও বাধা দিচ্ছে তাদের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা তাদের শিখিয়েছে ধর্ষণ, ইফটিজিং, সাইবার বুলিং এর শিকার হলেও পুরো সমাজ দায়ী করবে তাদের পোশাক, তার ব্যক্তিগত জীবন, তার সাজসজ্জা। মাননীয় সভাপতি, চলে যাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে। আজ আমাদের দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ নারীদের পরনির্ভরশীলতা ও নিরাপত্তাহীনতা। সমাজে নারীদের পরনির্ভরশীলতার ফলে আর তাদের আর্থিক সচ্ছলতা গড়ে উঠছে না, যার ফলে পরিবারে তাদের মতামতের কোনো গুরুত্ব নেই, যার ফলস্বরূপ তারা সমাজেও কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারছে না, যার ফলে নেতৃত্ব স্থানেও তারা যেতে পারছে না। রাজনীতির একটি মুখ্য বিষয় হচ্ছে গণসংযোগ, কিন্তু নিরাপত্তাহীনতা ও সমাজের কটু কথার ভয়ে নারীদের জন্য গণসংযোগ করার পথটি একেবারেই সুগম নয়। মাননীয় সভাপতি, আজ সামাজিক দৃষ্টিভঙ্গি হচ্ছে নারীরা ঘর সামলাবে, স্বামীর সহযাত্রী হিসেবে কাজ করবে, সন্তান লালন পালন করবে, যার ফলে নারীদের ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে তাদের আত্মবিশ্বাস নেই, তারাই মনে করছে যে তারা আজ নেতৃত্বে আসতে পারবে না, এই সমগ্র পুরুষতান্ত্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির ফলে। মাননীয় সভাপতি, এই নিকৃষ্ট ধারণা প্রতিষ্ঠিত করার জন্য আজ ধর্মকেও ঢালাওভাবে ব্যবহার করা হচ্ছে। মানে সভাপতি, আজ প্রতিপক্ষ দলকে দেখিয়ে যেতে হবে কিভাবে তারা রাজনৈতিক সদিচ্ছা বাড়ানোর মাধ্যমে নারীদের আগ্রহী করে তুলবে এবং নারীবান্ধব পরিবেশ তৈরি করবে। মাননীয় সভাপতি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে। ধন্যবাদ। পক্ষদল হলিক্রস কলেজ ঢাকার প্রথম বক্তা আয়েশা আমিন মাহির বক্তব্য শুনলাম। আমরা এখন আমন্ত্রণ জানাবো বিপক্ষ দল শহীদ পুলিশ স্মৃতি কলেজের প্রথম বক্তা
আয়েশা বিনতে আসলামকে। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং আপনারা যারা শুনছেন তাদেরকে জানাই আমার সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়। আমি এবং আমার দল অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, ইতিহাস বলে রাজনীতি স্থির করে আমরা কোন পথে হাঁটব, সমাজ নয়। আর যখন রাজনীতির হাত দুর্বল হয় তখনই সমাজ অজুহাতে শক্ত হয়। আর এই শক্ত অজুহাতের উপর দাঁড়িয়েই যেন চলছে আজকের এই বিতর্কের আয়োজন। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি আজকের বিষয়টি সংজ্ঞায়ন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা দলীয় সমন্বয় সাধন এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে যথেষ্ট রাজনৈতিক সদিচ্ছা থাকলে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা সম্পূর্ণ সম্ভব। তাই সামাজিক দৃষ্টিভঙ্গি নয়, রাজনৈতিক সদিচ্ছার অভাবই রাজনীতিকে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, এবার চলে যাচ্ছি সংজ্ঞায়নে। বিতর্কের বিষয়টি থেকে সংজ্ঞায়ন করব রাজনীতি, রাজনৈতিক সদিচ্ছা, নারীবান্ধব পরিবেশ এবং সামাজিক দৃষ্টিভঙ্গি। মাননীয় সভাপতি, রাজনীতি হলো রাষ্ট্রনীতি বা রাজার নীতি, যা ন্যায় ও আদর্শের ভিত্তিতে সমাজের কল্যাণ নিশ্চিত করে। রাজনৈতিক সদিচ্ছা হলো আইন প্রণয়ন, বাজেটের বরাদ্দ, নিরাপত্তা প্রদান, মনোনয়ন, শাস্তিমূলক পদক্ষেপ সব মিলিয়ে রাষ্ট্রের বসবাসকারীর জন্য অনুকূল পরিবেশ তৈরির ধারাবাহিক ইচ্ছা। সামাজিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় নারী পুরুষ ক্ষমতা, ভূমিকা, সুযোগকে সমাজ যে প্রচলিত মূল্যবোধ, সংস্কৃতি ও পূর্বধারণার আলোকে ব্যাখ্যা করে সেই সামষ্টিক দৃষ্টিপাত, অর্থাৎ সমাজের মানসিক কাঠামো। নারীবান্ধব পরিবেশ বলতে এমন একটি সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক পরিবেশকে বোঝায় যেখানে নারীরা বৈষম্য, হয়রানিমুক্তভাবে নিজেদের যোগ্যতা, দক্ষতা বিকাশ করতে পারে, সমান সুযোগ পায় এবং নিরাপদে জীবনযাপন করতে পারে, যা আইন নীতির মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। আর এই নারীবান্ধব পরিবেশের মূল দিকসমূহ হলো আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো, কর্মক্ষেত্রের সুরক্ষা, সম্পদের সমান অধিকার, সামাজিক দৃষ্টিভঙ্গি ও সচেতনতা। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, আমরাও বলছি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীবান্ধব পরিবেশের নিয়ামকের মধ্যে একটি, কিন্তু প্রধান অন্তরায় নয়। মাননীয় সভাপতি, রাজনীতি বদলালে সমাজ বদলায়। রাষ্ট্রবিজ্ঞানের পরিচিত সত্য, নীতি মানুষের আচরণ করে দেয়। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকতো তবে কঠোর আইন, নিরাপত্তা, নির্বাচনী কোড অফ কন্ডাক্ট, নারীর বাধাহীন মনোনয়ন এইসব সমাজকে নারী নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিত না বিজ্ঞ প্রতিপক্ষ। দৃষ্টিভঙ্গি ফেলার দায়িত্ব রাষ্ট্রের, সমাজের নয় বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, যদি দৃষ্টি দেই নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের দিকে, যেখানে সমাজ আগে বদলায়নি, রাষ্ট্রের কঠোর জেন্ডার পলিসি দিয়েছে, সমাজ বদলেছে। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, এ সকল দেশে রাজনৈতিক সিদ্ধান্ত আপন গতিতে চলছে, সমাজকে পরোয়া করা হয়নি। মাননীয় সভাপতি, বৈশ্বিক প্রেক্ষাপট থেকে এবার ফিরছি নিজের দেশ অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায়। আমাদের দেশে রাজনীতিতে নারী প্রার্থী যোগ্য হলেও দল মনোনয়ন দেয় না। এটি কি দলীয় সিদ্ধান্ত নাকি সামাজিক বাধা বিজ্ঞ প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, সংসদে 50টি সংরক্ষিত আসন থাকলেও নীতি নির্ধারক কমিটিতে নারী নেই। এটি কি সমাজ বা সামাজিক দৃষ্টিভঙ্গির নিয়ন্ত্রণ বিজ্ঞ প্রতিপক্ষ নাকি দলীয় সিদ্ধান্ত? মাননীয় সভাপতি, সমাজ পরিবর্তন হচ্ছে, পিছিয়ে আছে রাজনীতি। আজ বিশ্ববিদ্যালয়ের 50% থেকে 52% নারী শিক্ষার্থী আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষে ভর্তিভূত 6060 জন শিক্ষার্থীর মধ্যে 3105 জনই নারী ছিল এবং ঢাকার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য দেওয়া তথ্য মতে বর্তমান মোট শিক্ষার্থীর 52%ই নারী। এছাড়াও কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ক্রীড়া ও মিডিয়ায় তারা নেতৃত্ব দিচ্ছে আর সমাজে তাদের নেতৃত্ব মেনে নিচ্ছে। কিন্তু রাজনীতিতে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। মনোনয়ন তুলনামূলক কম, প্রভাবশালী কমিউনিটিতে নারী নেই, নিরাপত্তাহীনতার ভয়াবহ। বিজ্ঞ প্রতিপক্ষ, এগুলো কি সমাজ ঠিক করবে? কখনোই না। এগুলো সরাসরি রাজনৈতিক দলীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা। মাননীয় সভাপতি, রাজনীতি এমন এক দহনক্ষেত্র যেখানে ক্ষমতার আগুন সমাজের মনোভাব নয়, রাজনীতির সিদ্ধান্তর ধারা বদলায়। সামাজিক দৃষ্টিকে দায়ী করা মানে যিনি ঘর নির্মাণ করেন তাকে বাদ দিয়ে দেয়ালের রঙকে দোষ দেওয়া। মাননীয় সভাপতি, মূল কাঠামোই যখন টলে তখন সমাজের দোষ তোলা কেবলই ভ্রান্ত ব্যাখ্যা। তাই মূল অন্তরায় সামাজিক দৃষ্টিভঙ্গি নয়, দুর্বল রাজনৈতিক সদিচ্ছা, নীতির অভাব, যা নারীবান্ধব নীতিকে রুদ্ধ করে রেখেছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমরা এই মুহূর্তে বক্তব্য শুনবো হলি ক্রস কলেজ ঢাকা অর্থাৎ পক্ষ দলের দ্বিতীয় বক্তা সাবিকুন নাহার স্নেহার। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
রবি ঠাকুর এই কথা বলেছেন ঠিকই, কিন্তু মাননীয় সভাপতি, আজকে আমি একজন নারী হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যখন খবরের কাগজটি খুলে দেখি বেগম রোকেয়াকেই রোকেয়া দিবসে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন মুরতাদ, বলেছেন কাফের, তখন একজন নারী হয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য শুনে আমার দিনটাকে, আমার প্রাণটাকে আমি জাগিয়ে তুলতে পারি না। আজ একবিংশ শতাব্দীতে এসেও আমরা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পারিনি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি নারী বান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায় পক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ দল বলল মনোনয়নের কথা। মনোনয়ন দেয় না কারণ রাজনৈতিক দল নারীদেরকে আজ ক্ষমতায়নে দেখতে চায় না। কিছু কিছু রাজনৈতিক দল, মাননীয় সভাপতি, ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা দুটি ক্ষেত্র উপস্থাপন করে যাচ্ছেন। আমি আমার বক্তব্যের মাধ্যমে এই দুটি ক্ষেত্রকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে যাব। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বারবার বলছেন যে সদিচ্ছার অভাবই রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়, কিন্তু মাননীয় সভাপতি লক্ষ্য করে দেখুন, আজকে আমাদের দেশে নারীদের জন্য নীতিমালা রয়েছে, নারীদের জন্য আইন রয়েছে, নারীদের জন্য সুযোগ রয়েছে, রাজনৈতিক সুবিধা বিদ্যমান রয়েছে, সংসদে সংরক্ষিত আসন রয়েছে, এমনকি সংবিধানের স্বীকৃতি রয়েছে। তবুও কেন নারীরা আজকে আমাদের এই সমাজে দাঁড়িয়ে নিরাপদভাবে রাজনীতি করতে পারছে না? এর প্রশ্নের উত্তর কি প্রতিপক্ষ দিতে পারবে? পারবে না, কারণ এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে। মাননীয় সভাপতি, আজকের এই সমাজ এখনও মনে করে যে রাজনীতি শুধু পুরুষের ক্ষেত্র। মাননীয় সভাপতি, আমরা যদি লক্ষ্য করি তখন দেখতে পাই একজন নারী রাজনীতিবিদকে নেত্রী হিসেবে বলার আগে আমরা তাকে বিচার করি একজন নারী হিসেবে। তার যোগ্যতা, তার নেতৃত্ব, তার শিক্ষা, এইসব দিক দেখার আগে আমরা আগে তার পোশাক নিয়ে আলোচনা করি, আমরা আগে তার কণ্ঠস্বর, তার ব্যক্তি জীবন, এইসব নিয়ে আলোচনা করি। এইসব মন মানসিকতা একটি রাষ্ট্র তৈরি করে না, এইসব মন মানসিকতা তৈরি করে সামাজিক দৃষ্টিভঙ্গি। মাননীয় সভাপতি, আজকে যেহেতু পোশাকের কথা বললাম, সেহেতু আমরা গত নভেম্বর মাসের 25 তারিখে দিকে একটু তাকাই, তাহলে দেখতে পারি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একজন নারী সিনেটর আরেকজন নারী সিনেটরকে বোরখা পরে যাওয়ার জন্য আইনসভার মধ্যে ব্যঙ্গ করে। মাননীয় সভাপতি, আইনসভার মধ্যে একজন নারী বিদ্রূপ আচরণের শিকার হচ্ছে। আমরা যদি একটু নারী সহিংসতার দিকে তাকাই, তখন আমরা দেখতে পারি UNFPA এর মতে প্রতি 4 জনের মধ্যে 3 জন নারী সহিংসতার শিকার, এবং প্রতি 100 জনের মধ্যে 70 জন নারী অন্তত একবার হলেও তার স্বামীর কাছে সহিংসতার শিকার। এটা কি সামাজিক দৃষ্টিভঙ্গির প্রভাব? না। এই সামাজিক মন মানসিকতার সবচেয়ে নগ্ন উদাহরণ আমরা দেখতে পাই আমেরিকার দিকে তাকালে। আমেরিকার মতো এরকম উন্নত একটি রাষ্ট্র যখন নারীকে নেতৃত্বে আসতে দিতে চায় না, তারা যখন মনে করে নারীর নেতৃত্বে আসলে তাদের ক্ষমতায়ন কমে যাবে, তাদের দেশ পিছিয়ে পড়বে, তখন আমরা সামাজিক দৃষ্টিভঙ্গিকেই দায়ী করি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন 2016 সালের আমেরিকার নির্বাচনের কথা। আপনারা নিশ্চয়ই হিলারি ক্লিন্টনকে চিনেন। একজন গবেষক এই নির্বাচনের পরে বলেছেন যে হিলারি ক্লিন্টন ছিল মোস্ট ওভার কোয়ালিফাইড ক্যান্ডিডেট টু এভার লস। মাননীয় সভাপতি, তিনি আসলে নির্বাচনে হেরে যাননি, তিনি হেরে গিয়েছেন এই সমাজের কাছে, এই পুরুষতান্ত্রিক বাস্তবতার কাছে। মাননীয় সভাপতি, এখনও কি আমার প্রতিপক্ষ এই আমেরিকার বিষয়টিকে সামাজিক দৃষ্টিভঙ্গি বলে গণ্য করবেন না? মাননীয় সভাপতি, আজকে এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি নিজের বাস্তবিক ঘটনা বলবো। আমার মা চাকরিজীবী, তিনি চাকরি করতেন, কিন্তু আমার দাদু বললেন যে তুমি যদি চাকরি করো তবে তোমার সন্তানকে সামলাবে কিভাবে, তুমি তোমার সন্তানের পড়াশোনাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমার মা সামাজিক চাপের কারণে, আমার মা পরিবারের চাপের কারণে, সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে, আমার কারণেও বলা যায়, চাকরি থেকে রিজাইন নিয়েছিলেন। মাননীয় সভাপতি, আমার মার সদিচ্ছা ছিল কিন্তু তিনি রাজনীতিতে আগাতে পারেনি। এদিকে আমি আমার বাবাকে অশ্রদ্ধা করছি না, কিন্তু আমার বাবা কিন্তু দিব্যি রাজনীতি করছেন। মাননীয় সভাপতি, আজকে আমাদেরকে অবশ্যই সবার আগে আমাদের বীজতলাকে প্রস্তুত করতে হবে। আমরা যদি বীজতলা প্রস্তুত না করি তবে আমরা রোপণ করব কিভাবে চারা গাছ? তাই আমাদের আগে এই নিরাপদ এবং রাজনীতির জন্য প্রথমে আমাদেরকে বীজতলা প্রস্তুত করতে হবে এবং আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমাদের একটি সমাজ গড়ার জন্য লাগে শিক্ষা, লাগে বিজ্ঞান, লাগে ধর্ম। এইসব জিনিসকে যদি আমরা পুঁজি করে অগ্রসর না হয়ে আমরা যদি সদিচ্ছার কারণকেই প্রধান অন্তরায় বলি, তবে এটা হয়ে যাবে ঘোড়ার আগে গাড়ি চালানোর মতো। শেষে বলতে চাই, জাগো নারী জাগো, বনহি শিখা, জাগো সমাজ সীমান্তে রক্ত টিকা, মেঘে আনো জ্বালা বজ্রের জ্বালা, চির বিজয়নী জাগো জয়ন্তিকা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন আমরা শুনব মোহাম্মদ আবদুল্লাহ আল রাফি, বিপক্ষ দল শহীদ পুলিশ স্মৃতি কলেজের দ্বিতীয় বক্তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, আজকের আলোচ্য বিষয় রাজনৈতিক সদিচ্ছার অভাব নয় বরং সামাজিক দৃষ্টিভঙ্গি
রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির প্রধান অন্তরায়। আমি বলিষ্ঠভাবে এর সাথে দ্বিমত পোষণ করছি। প্রধান অন্তরায় সামাজিক দৃষ্টিভঙ্গি নয়, রাজনৈতিক সদিচ্ছার অভাব। আমি যুক্তি, পরিসংখ্যান ও গবেষণার ভিত্তিতে বিষয়টি ব্যাখ্যা করছি। রাজনৈতিক কাঠামো সম্পূর্ণ দলনির্ভর। সেখানে নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করে সমাজ নয়, রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনীতি ব্যবস্থা পুরোপুরি দলীয় মনোনয়ন, নেতৃত্ব এবং কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত। সামাজিক দৃষ্টিভঙ্গি যেমনই হোক না কেন, নারীরা রাজনীতিতে আসবে কি আসবে না এটি ঠিক করবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড, সমাজ নয়। ইউএন ওমেন 2022 এর তথ্য মতে জাতীয় নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলো মোট প্রার্থীর 8 থেকে 10% নারী মনোনয়ন দেয়। এশিয়া ফাউন্ডেশন এর পলিটিক্যাল অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুযায়ী দলগুলোর শীর্ষ কমিটিতে নারীর উপস্থিতি মাত্র 5 থেকে 7%। অথচ এই কমিটিগুলোই সিদ্ধান্ত নেয় কে প্রার্থী হবে। যখন নীতি নির্ধারকেরা নিজেরাই নারীদের সুযোগ সীমিত করে, ঠিক তখন সামাজিক মনোভাবকে দোষ দেওয়া মানে বাস্তবতাকে নিয়ে উপহাস করা। মাননীয় সভাপতি, সমাজ নারীকে গ্রহণ করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো গ্রহণ করতে চায় না। যদি সমাজ প্রধান বাধা হতো তাহলে ভোটাররা নারীকে বেছে নিত না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে নারী ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর ও জনপ্রতিনিধির সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। অর্থাৎ সমাজ পরিবর্তন হতে প্রস্তুত। অগ্রসর হতে চাইছে না শুধু রাজনৈতিক দলগুলো। সমাজকে দোষ দেওয়া মূলত রাজনৈতিক দায় এড়ানোর কৌশল। সমাজ প্রস্তুত নয়, রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত কথাটি বলে থাকেন নিজেদের ব্যর্থতা লুকাতে। আইন আছে কিন্তু এর বাস্তবায়ন নেই। এটি রাজনৈতিক সদিচ্ছার সরাসরি প্রমাণ। সরকার 2011 সালে ন্যাশনাল ওমেন ডেভেলপমেন্ট পলিসি প্রণয়ন করে, যেখানে স্পষ্ট বলা আছে রাজনৈতিক দলে শতকরা 33% নারী নেতৃত্ব বাধ্যতামূলক করতে হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কোনো রাজনৈতিক দল আজও 10%-এর বেশি নারী নেতৃত্ব নিশ্চিত করেনি। এ থেকে স্পষ্ট বোঝা যায় রাজনৈতিক সদিচ্ছার অভাবেই নারী নেতৃত্বের প্রধান অন্তরায়। সিরো কমিটির কয়েকবার মন্তব্য করেছে বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করেছে, কিন্তু দলগুলো তা মানে না। এটি স্পষ্ট করে সমস্যা সামাজিক দৃষ্টিভঙ্গিতে নয়, রাজনৈতিক সদিচ্ছা। নির্বাচনী সহিংসতা, নিরাপত্তাহীনতা ও চরিত্র হনন এগুলো রাষ্ট্রীয় এবং দলীয় রাজনৈতিক সমস্যা। নারীরা রাজনীতিতে আসে না কেন? কারণ রাজনৈতিক অঙ্গনে রয়েছে সহিংসতা, ভয়ভীতি এবং চরিত্র হননের সংস্কৃতি, যা সমাজ নয়, রাজনৈতিক দল তৈরি করেছে। নিরাপদ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি সামাজিক নয়, এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক দায়িত্ব। এই দায়িত্ব রাজনৈতিক ক্ষমতাসীনেরা পালন করছে না। নির্বাচনী অর্থায়ন ও দলীয় পৃষ্ঠপোষকতায় নারীদের প্রতি বৈষম্য এটা সমাজ নয়, রাজনৈতিক প্রক্রিয়ার তৈরি বাধা। রাজনীতি এখন অত্যন্ত ব্যয়বহুল একটি ক্ষেত্র। এখানে অর্থায়নের দায়িত্ব দল এবং পৃষ্ঠপোষকদের। অধিকাংশ নারী প্রার্থী আর্থিকভাবে পুরুষ প্রতিদ্বন্দ্বীর সমকক্ষ নন। তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য কোনো রাজনৈতিক উদ্যোগ কি নেওয়া হয়েছে বিজ্ঞ প্রতিপক্ষ? বিএনপিএস এর ওমেন্স পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট স্টাডি এর তথ্য মতে নারীরা একই দলের পুরুষ প্রার্থীর তুলনায় 30 থেকে 40% কম ফান্ড পায়। বিআইজিডি ক্যান্ডিডেট সিলেকশনের তথ্য মতে অর্থায়নের অসমতা নারীদের প্রতিযোগিতা থেকে পিছিয়ে দেয়। মাননীয় সভাপতি, এখানেও কিন্তু সমাজ বাধা দেয় না, বাধা দেয় রাজনৈতিক মনোভাব। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাজের বাধা কখনোই প্রধান থাকে না। রুয়ান্ডার সামাজিক দৃষ্টিভঙ্গি কখনোই নারী বান্ধব ছিল না, তবুও আজ বিশ্বে সবচেয়ে বেশি, শতকরা 61% নারী সংসদ সদস্য রয়েছে রুয়ান্ডাতে। মাননীয় সভাপতি, নেপালে একসময় নারী নেতৃত্ব সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে নেপাল সরকার কোটা বাধ্যতামূলক করার পর নেপালে এখন নারী নেতৃত্বের সংখ্যা প্রায় 25%। মেক্সিকোতে জেন্ডার প্যারিটি ল পাস করা হয়েছে, ফলে নারী অংশগ্রহণ পরবর্তী বছরে 50% উন্নীত হয়েছে। মাননীয় সভাপতি, এই সকল কিছুই কিন্তু রাজনৈতিক সদিচ্ছার কারণে সম্ভব হয়েছে। সমাজের উন্নয়নই প্রমাণ করে দেয় সমাজ প্রধান বাধা নয়। বাংলাদেশের সমাজ নারী নেতৃত্বকে মেনে নিয়েছে। দেশের সর্বোচ্চ পদ প্রধানমন্ত্রী হতে তৃণমূল পর্যন্ত সকলেই নারী নেতৃত্বকে মেনে নিয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য মতে দেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে নারীদের অংশগ্রহণ 53%, যা ছেলেদের তুলনায় অনেক বেশি। বিবিএস লেবার ফোর্স সার্ভে এর দেওয়া তথ্য মতে প্রতি বছরই কর্মক্ষেত্রে নারীদের গ্রহণযোগ্যতা বাড়ছে। আইএলও রিপোর্টস অনুযায়ী সমাজে নারী কর্মক্ষমতা ও নেতৃত্বের প্রতি গ্রহণযোগ্যতা বেড়েছে। বিজ্ঞ প্রতিপক্ষ, যে সমাজ শিক্ষায়, কর্মক্ষেত্রে, ভোটাধিকারে নারীদের স্থান দিচ্ছে, সেই সমাজকে প্রধান বাধা বলা কখনোই বাস্তবতার সঙ্গে যায় না। তাই মাননীয় সভাপতি, আমি দৃঢ়ভাবে বলছি, সামাজিক দৃষ্টিভঙ্গি নয়, রাজনৈতিক সদিচ্ছাই নারী নেতৃত্বের প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রাফিকে, বিপক্ষ দল থেকে বক্তব্য রেখেছে। এখন আমরা চলে যাব পক্ষ দলে। হলিক্রস কলেজ ঢাকার বক্তা, তৃতীয় বক্তা এবং দলনেতা জারিন তারান্নুম মন। আমরা এখন মনের বক্তব্য শুনব।
মাননীয় সভাপতি, গ্রামের নাম রূপপুর। সেখানে গত নির্বাচনে মেম্বার পদে দাঁড়িয়েছিলেন বিধবা সালমা আপা। তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং সাহসী। নির্বাচনে তার জয় ছিল নিশ্চিত। কিন্তু নির্বাচনের 3 দিন আগে তার বিপক্ষ দল কিন্তু কোনো রাজনৈতিক ধাওয়া করেনি, পুলিশ দিয়ে তাকে কোনো শাসায়নি। পুরো গ্রামে এটা ছড়িয়ে দিয়েছিল যে সালমা আপার তো চরিত্রে দোষ, রাত বিরাতে পুরুষ মানুষদের সঙ্গে মিটিং করে বেড়ায়। ব্যাস, পুরো সমাজে সালমা আপাকে নিয়ে ছিছি শুরু হয়ে গেল। সালমা আপার পরিবার লজ্জায় বাহিরে মুখ দেখাতে পারছিলেন না এবং তাকে বাধ্য করা হলো নির্বাচন থেকে সরে দাঁড়াতে। মাননীয় সভাপতি, সালমা আপার তো মনোনয়ন ছিল, সালমা আপার তো সেই রাজনৈতিক অধিকার ছিল, সালমা আপাকে তো দল সমর্থন করেছিল, কিন্তু তারপরও তাকে হেরে যেতে হলো। তাকে কিন্তু নির্বাচনে হেরে যেতে হয়নি, তাকে হেরে যেতে হয়েছে তার সমাজের কাছে, তাকে হেরে যেতে হয়েছে তার সমাজের সেই দৃষ্টিভঙ্গির কাছে, যেই সমাজ কিনা একজন পুরুষ নেতার রাত জাগাকে বলে জনসেবা, আর একজন নারী রাজনীতিবিদ যখন রাত জেগে মিটিং করে তখন সেটাকে বলা হয় চরিত্রহীনতা। আর ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা বলছি রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, ধন্যবাদ আমাকে বক্তৃতা প্রদানের সুযোগ দেবার জন্য। মাননীয় সভাপতি, প্রথমে আসি প্রতিপক্ষ দলের কথায়। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বারবার রাজনৈতিক দলকে দায়ী করে যাচ্ছেন। মাননীয় সভাপতি, আপনি যদি একজন রাজনৈতিক দলে কেন্দ্রে থাকেন এবং আপনি যদি একটি রাজনীতিতে যুক্ত থাকেন, আপনি কিন্তু সবসময় চাইবেন যে আপনার দলটা রাজনীতিতে জয়ী হোক এবং আপনার দলটা সবসময় নির্বাচনে বিজয়ী আসনটি লাভ করুক। এবং ঠিক এই ক্ষেত্রটাতে সমাজ যখন একজন নারীকে গ্রহণযোগ্যতা দেয় না, আমাদের সমাজের প্রচলিত ধারণাটাই তো এটি যে নারীরা ঘরের কাজ করবে, ঘর সামলাবে। সেক্ষেত্রে নারীরা যখন একটা নেতৃস্থানীয় পর্যায়ে একজন নারীকে যখন আমার সমাজই সেই জায়গাটা দিচ্ছে না, তখন তো রাজনৈতিক দল তার নির্বাচনে হারার ভয়ে বা তার এই জনপ্রিয়তা খোয়ানোর ভয়ে এই নারীদেরকে তাদের স্থানটা দেয় না। যেমন মাননীয় সভাপতি একটু লক্ষ্য করুন, বিবিসি এক প্রতিবেদনে উঠে এসেছে ভোটাররা দক্ষিণ এশিয়ার 27% ভোটার নারীকে পুরুষের সমান যোগ্য মনে করে এবং বা পুরুষের থেকে বেশি যোগ্য মনে করে, এবং বাকি 73% ভোটার মনে করেন যে নারীরা কম যোগ্য। যেখানে ভোটাররা নারীদেরকে এত সংখ্যক ভোটার নারীদেরকে কম যোগ্য মনে করছেন, সেখানে কিসের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো নারীদেরকে স্থান দেবেন? এবং তারা এটি কেন মনে করছেন ভোটাররা? কারণ তারা ভাবছেন যে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে কখনো নারী যেতে পারে না, নারী সহায়ক হতে পারে, নারী প্রতীকী ভূমিকা পালন করতে পারে, কিন্তু কখনোই মূল কেন্দ্রে থেকে নারী নেতৃত্ব দিতে পারে না, কারণ নারী হচ্ছে আবেগপ্রবণ, নারী এত কিছু সামলাতে পারবে না। এবং মাননীয় সভাপতি, তারপর যদি আসে আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরও বলে গেলেন যে এই যে পুরুষের তুলনায় নারীরা কম ফান্ড পান, তাদেরকে কম ভাতা দেওয়া হয়। মাননীয় সভাপতি, কেন দেওয়া হয়? কারণ তারা তো এই দৃষ্টিভঙ্গিটাই ধারণ করেন, নারী পুরুষ, তারা তার একজন নারী রাজনীতিবিদকে রাজনীতিবিদ হিসেবে দেখেন না, তারা আগে চিন্তা করেন সে নারী, এবং এই বিবেচনা করেন জন্যই কিন্তু তারা এই বেতন ভাতা বা ফান্ডের ক্ষেত্রেও এই পার্থক্যটা করছেন। মাননীয় সভাপতি, এরপর আসি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন আইনের কথা। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, আমরা যদি আইন বাস্তবায়ন করতে চাই, আইনের যথাযথ প্রয়োগ করতে চাই, সেখানে তো আমার জনগণকে, আমার দেশের মানুষকে এটা মানতে হবে, এটা ধারণ করতে হবে। আমি যতই আইন প্রয়োগ করতে চাই, আমরা যদি ধারণ না করি, যেমন আমরা যদি দেখি প্রথমত পরিবার থেকেই মেয়েদেরকে রাজনীতিতে আসতে দেওয়া হয় না মাননীয় সভাপতি। এবং আপনি লক্ষ্য করুন, জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের 2/3 নারী রাজনীতিতে প্রবেশ করতে চায় এবং দক্ষিণ এশিয়ার 82% নারী রাজনীতিতে প্রবেশ করতে চায়, কিন্তু তারা প্রবেশ করতে পারছে না, পরিবার তাদেরকে বাধা দিচ্ছে এবং পরিবার চাপ সৃষ্টি করছে। এই যে মাননীয় সভাপতি, পরিবার যে আসতে দিচ্ছে না, পরিবার আসতে, এক্ষেত্রে আসলে আইন প্রয়োগ করে আপনি কি করবেন? যেখানে আমার পরিবারই এই দৃষ্টিভঙ্গিটা ধারণ করে যে রাজনৈতিক পরিবেশটা নারীর জন্য নিরাপদ নয়, এবং তারা বারবার নিরাপত্তাহীনতার কথা বলে গেছেন, যেটি আমরা একটি ক্ষেত্রেই দেখিয়েছি যে সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই নারীদেরকে নির্ভরশীল এবং নিরাপত্তাহীন করে তুলছে। মাননীয় সভাপতি, কিভাবে নিরাপত্তাহীন করে তুলছে? এই যে আমার পরিবারগুলো অনুমতি দিচ্ছে না নারীদের কাছ থেকে। কেন দিচ্ছে না? কারণ তারা মনে করছে যে নারীদের জন্য এই জায়গাটা একটা সুরক্ষিত জায়গা নয়। কেন সুরক্ষিত জায়গা মনে করছে না মাননীয় সভাপতি? কারণ দেখুন, আজকে যখন একজন নারী রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ায় এসে কিছু কথা বলে বা তার যখন একটা ছবি প্রকাশ পায় মাননীয় সভাপতি, আমরা কিন্তু তার রাজনীতি নিয়ে কি পরিকল্পনা সেটাতে দৃষ্টিপাত করি না, আমরা ব্যস্ত হয়ে পড়ি সে কি পোশাক পরে সে বক্তৃতা দিচ্ছে, সে কি করছে, এইসব নিয়ে। বিভিন্ন নারী হওয়ার কারণে বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি মাননীয় সভাপতি। এবং মাননীয় সভাপতি, আরেকটু লক্ষ্য করুন, আমরা এই যে যদি দেখি
বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদেরকে আমরা ব্যস্ত রাখছি বিভিন্ন ধরনের গৃহস্থলী কাজ করা বা সংসার প্রতিপালনের ক্ষেত্রে, কিন্তু একজন নারী রাজনীতিবিদ যখন রাজনীতি করতে আসে আমরা কিন্তু তাকে উল্টো এটি প্রশ্ন করি যে আচ্ছা তুমি যে রাজনীতি করতে এসেছো তোমার ঘরকে সামলায়, তোমার সন্তানকে কে দেখে। আমরা বরঞ্চ এটা বলি না যে তোমার স্বামী তোমাকে সহায়তা করে কিনা বা তাদের করা উচিত যে, এটি আমরা স্বীকার করতে চাই না। আমরা মনে করি যে নারী রাজনীতিতে এসেছে তার মানে তার পরিবার সব ভেসে গিয়েছে মাননীয় সভাপতি, যেটি কিনা প্রকাশ করে যে সামাজিক দৃষ্টিভঙ্গি। তাই আমরা বলছি আমরা যদি নারীর জন্য একটি নারী বান্ধব রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই তাহলে আমাদের অবশ্যই সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, কারণ এটি প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমরা মন দিয়ে শুনলাম মনের বক্তব্য পক্ষ দলের দলনেতা। এবার বক্তব্য অংশের শেষ বক্তা বিপক্ষ দল শহীদ পুলিশ স্মৃতি কলেজের দলনেতা মোহাম্মদ মহিবুর রহমানকে বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যত যাহারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। ধন্যবাদ মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ ও বিজ্ঞ প্রতিপক্ষ, আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, শুরুতে আবৃত্তি করা রবীন্দ্রনাথের এই ছোট্ট কবিতাংশটি আজকের এই বিতর্কের মঞ্চে আমার বিজ্ঞ প্রতিপক্ষের সংকীর্ণ মনোভাবকে উন্মোচন করে। যে কোনো অন্যায়, অবিচার, অনিয়ম বা দুর্নীতির সমস্ত দোষ সমাজের উপর চাপিয়ে সমাজকে প্রশ্নবিদ্ধ করে প্রকৃত সমাধান থেকে দূরে সরে যাওয়ার জন্য তাদের মূল উদ্দেশ্য। বিজ্ঞ প্রতিপক্ষ দল যেখানে আজকে সমাজকে নন্দঘোষ বানিয়ে দোষারোপ করে যাচ্ছেন, সেখানে আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা যথাযথ যুক্তি ও ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ করেছেন যে রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির পথে রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রধান অন্তরায়। এখানে সমাজকে দোষারোপ করা নিতান্ত অজুহাত ছাড়া আর কিছুই নয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন সমাজ নারী বান্ধব নয়, সমাজ মানসিকভাবে প্রস্তুত নয়, সমাজের বাধার কারণে রাজনৈতিক সদিচ্ছা কার্যকর হয় না। এগুলো শুনতে যুক্তিযুক্ত মনে হলেও আসলে যুক্তিগুলো খুবই দুর্বল, কেননা প্রকৃতপক্ষে উল্লেখিত বিষয়সমূহে সমাজের কোনো ক্ষমতাই নেই। আইন করার ক্ষমতা সমাজের নয়, বাজেট বরাদ্দ সমাজের নয়, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সমাজের নয়। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা শুরুতেই ব্যাখ্যা করে গেছেন যে সমাজ একটি বৃহৎ সংগঠন, অর্থাৎ এখানে নানা মতামত এবং দৃষ্টিভঙ্গির মানুষ রয়েছেন। তাই এককভাবে সামাজিক দৃষ্টিভঙ্গিকে দোষারোপ করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তিনি এই সুস্পষ্ট করে বলেন যে রাজনীতি হলো রাষ্ট্রনীতি ও রাজ্যের নীতি, অর্থাৎ দেশ, সমাজ ও মানুষের জীবন কিভাবে চালিত হয় সেই সিদ্ধান্ত নেওয়া, তার জন্য ভাবনা বিনিময়, ক্ষমতার ব্যবহার ও নিয়ম তৈরি, এ সম্পূর্ণ প্রক্রিয়া রাজনীতির অংশ। অতএব দায় সমাজের ঘাড়ে চাপানোর এই বিষয়টি ঠিক যেন উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর মতো। আমার বিজ্ঞ প্রতিপক্ষ তোতা পাখির মতো একই মুখস্থ বলে আওড়ে যাচ্ছেন। তারা হয়তো ভুলে গেছেন যে ইতিহাস সাক্ষী যে রাজনৈতিক সিদ্ধান্ত সমাজকে প্রভাবিত করে, তারা সমাজকে বদলায়। আমি তাদেরকে বিনীতভাবে স্মরণ করে দিতে চাই, সামাজিক দৃষ্টিভঙ্গি কোনো স্বতঃসিদ্ধ বিষয় নয়, এটি পরিবর্তনশীল, আর পরিবর্তনের এই কাজটি করে রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রীয় নীতি ও নিরাপত্তার নিশ্চয়তা। মাননীয় সভাপতি, আমার দলের দ্বিতীয় বক্তা সুনির্দিষ্ট তথ্য ও উপাত্তের মাধ্যমে আমাদের এই উক্তিকে আরো জোরালো করেন। আমরা দেখতে পাই 2021 সালে ন্যাশনাল ওমেন ডেভেলপমেন্ট পলিসি অনুযায়ী রাজনৈতিক দলে শতকরা 33% নারী নেতৃত্ব বাধ্যতামূলক, কিন্তু পক্ষান্তরে ইউএন ওমেনের 2022-এর পরিসংখ্যান বলছে রাজনৈতিক দলগুলো মোট প্রার্থীর মাত্র 8 থেকে 10% নারী মনোনয়ন দেয়। এশিয়া ফাউন্ডেশনের পলিটিক্যাল পার্টি অ্যাসেসমেন্ট রিপোর্ট দেখায় দলগুলোর শীর্ষ কমিটিতে নারীর উপস্থিতি মাত্র 5 থেকে 7%। এর দায়ভার কি সমাজের বিজ্ঞ প্রতিপক্ষ? রাজনৈতিক দলগুলো গরিমসি করলে সমাজ কি তার জন্য দেয়, নাকি আপনারা বলতে চাচ্ছেন রাজনৈতিক বা দলীয় ক্ষমতা শীর্ষে সমাজ অবস্থান করছে? মাননীয় সভাপতি, নির্বাচনী সহিংসতা, নিরাপত্তাহীনতা ও চরিত্র হনন এগুলো রাষ্ট্রীয় ও দলীয় রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। টিআইবি এর পার্লামেন্ট ওয়াচ রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক সহিংসতা নারীদের রাজনীতি থেকে দূরে রাখে। নিরাপদ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি সামাজিক দায়িত্ব, এটি সামাজিক দায়িত্ব নয়, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক দায়িত্ব। এই দায়িত্ব রাজনৈতিক ক্ষমতাশীলরা পালন করছে না, এটি মূল সমস্যা। অতএব বারবার সমাজ বাধা দেয় কথাটি বলে আমার বিজ্ঞ প্রতিপক্ষ রাজনৈতিক অক্ষমতাকে আড়াল করতে যাচ্ছেন। এটি আসলে ব্যর্থ নেতৃত্বের জন্য একটি নিরাপদ আশ্রয়, কেননা সমাজকে দোষারোপ করলে তার কাউকে জবাবদিহি করতে হবে না। আমার আরেকটা অন্যতম বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছার প্রভাবে সমাজের প্রচলিত নিয়মাবলীও পরিবর্তন করা যায়। সংযুক্ত আরব আমিরাতের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এমন একটি দেশ যেখানে নারীদের ঘর থেকে বের হওয়া ছিল কষ্টসাধ্য। 2015 সালে আইন জারি করে নারীদের FNC এর 25% আসন নিশ্চিত করা হয়। 2019 সালে এই কোটা 50% উন্নীত হয়। লক্ষ্য করুন, অর্থাৎ দেশটিতে এখন নারী সংসদ সদস্যের হার প্রায় 50%। বলুন বিজ্ঞ প্রতিপক্ষ, সামাজিক দৃষ্টিভঙ্গি মূল বাধা হলে সেখানে কিভাবে এমন অসাধারণ একটি বিষয় সম্ভব হলো? 1890 পরবর্তী সময় থেকে পশ্চিমা দেশগুলোতে নারীরা ভোটাধিকার পাওয়া শুরু করে। তার আগ পর্যন্ত সে সকল দেশে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নেতিবাচক চোখে দেখা হতো। সামাজিক বাধাকে উপেক্ষা করে রাজনীতি নারীদের পাশে এসে দাঁড়ায়, বিধায় নারী রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়। আমাদের দেশে সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এমনটি লক্ষ্য করা যায়। সেখানে রাজনৈতিক দলগুলো তাদের অন্যতম পন্থা হিসেবে নারী প্রার্থীদের অংশগ্রহণ অধিক জোর দেয়, যা সমাজে সানন্দে মেনে দেয়। এটি প্রমাণ করে রাজনৈতিক সদিচ্ছা চাইলেই রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ত্বরান্বিত করতে পারে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ ক্ষমতা যেমন আইন, নীতি, শিক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মিডিয়া রেগুলেশন, এই সকলই রাষ্ট্রের নিয়ন্ত্রণে, অর্থাৎ ক্ষমতার দিক থেকে রাজনীতি অনেক ঊর্ধ্বে।
আর এই সমাজের তুলনায় আর তাই সমাজের তুলনায় রাজনীতির দায়ও বেশি। এই সাধারণ সত্যটি না বুঝে আমার প্রতিপক্ষ দল যেন উদ্ভাবনে মুক্ত ছড়াচ্ছেন। মাননীয় সভাপতি, যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্ব, পিছিয়ে পড়ছি আমরা। দ্রুত বিশ্বায়নের ফলে এদেশের মানুষ আজ পূর্বের তুলনায় অনেক সচেতন। আর তাই তো দীর্ঘ প্রায় 3 দশক যাবৎ এদেশের মানুষ নারী নেতৃত্ব মেনে নিয়েছেন। তবে সমাজের আমূল পরিবর্তন আসলেও রাজনৈতিক সদিচ্ছার অভাব এখনো বিদ্যমান। ম্যান মানি মাসল ভিত্তিক রাজনীতিতে নারীরা আজও অবহেলিত, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ যে নিজের কান কেটে পরের যাত্রা ভঙ্গে মশগুল, যে কারণে তারা এখনো রাজনৈতিক ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, সমাজকে দোষারোপ করছেন। তাদের এই সংকীর্ণ মনোভাব আমাদের দেশ ও জাতির জন্য ক্ষতিকর। মাননীয় সভাপতি, সমাজকে দোষ দেওয়া খুবই সহজ, কিন্তু একটি সভ্য দেশে ক্ষমতার আসনে বসা মানুষের কাজ হলো দোষ নেওয়া, দায় এড়ানো নয়। তাই বিজ্ঞ প্রতিপক্ষ শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক করে নয়, বরং রাজনীতিতে নারীদের অগ্রগতির কথা চিন্তা করে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলুন। সামাজিক দৃষ্টিভঙ্গি নয়, বরং রাজনৈতিক সদিচ্ছার অভাবই রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির পথে প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ মহিবুর রহমান। সে সাথে শেষ হলো আমাদের প্রথম অংশ। এখন আমরা চলে যাব যুক্তি খণ্ডনে, এবং যুক্তি খণ্ডনের জন্য প্রথমেই আহ্বান জানাচ্ছি পক্ষদল হলিক্রস কলেজ ঢাকা দলনেতা জারিন তারান্নুম মনকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও বক্তৃতা প্রদানের সুযোগ দেবার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার কথাই প্রথমে আসি। তিনি বলে গেলেন যে তিনি আবারও বললেন যে নারী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিতে চায় না। মাননীয় সভাপতি, আমি আমার গঠনমূলক বক্তব্যেও বলে গিয়েছি যে কেন দিতে চায় না। কারণ আমার রাজনৈতিক দল তো আসলে চায় যে কি চায়, তারা চায় যে নির্বাচনে বিজয়ী হতে এবং তাদের দলের জনপ্রিয়তাটিকে টিকিয়ে রাখতে। এবং এই ক্ষেত্রে তারা যখন দেখে যে নারীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নারীরা ঠিকভাবে নির্বাচন করতে পারছে না। কেন পারছে না? কারণ আমাদের এই যে সামাজিক দৃষ্টিভঙ্গিটা নারীদেরকে বাধা দিচ্ছে তাদের নির্বাচনে যথাযোগ্য অবদানটা রাখার ক্ষেত্রে, নারী নেতৃত্বর বিকাশটাকে তারা বাধা দিচ্ছে আমাদের সমাজটা, এই জন্যই কিন্তু মনোনয়ন দিতে বাধা দিচ্ছে। এবং মাননীয় সভাপতি, তারা কিন্তু তাদের বক্তব্যে বারবার রাজনৈতিক সদিচ্ছাকে দায়ী করছেন। আমরাও কিন্তু বলছি না যে রাজনৈতিক সদিচ্ছা কোনোভাবেই দায়ী নয়, আমরা বলছি আজকের বিতর্কটি হচ্ছে প্রধান অন্তরায় নিয়ে, এবং আমরা সামাজিক দৃষ্টিভঙ্গিকে প্রধান অন্তরায় হিসেবে দায়ী করছি। এবং এই সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই কিন্তু এই রাজনৈতিক সদিচ্ছার যতটুকু অভাব দেখা যায়, এই সামাজিক দৃষ্টিভঙ্গিটার কারণেই কিন্তু সৃষ্টি হচ্ছে মাননীয় সভাপতি। এবং তারা এটি একবারও প্রমাণ করে দেখিয়ে দিয়ে যাননি যে রাজনৈতিক সদিচ্ছার অভাবটিকেই তারা প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন। এবং মাননীয় সভাপতি, তারপর আসি, তারা বলে গেলেন যে নীতি নির্ধারকরা বা রাজনৈতিক দলের যে দলীয় সিদ্ধান্তের উপরে নির্ভর করে তারা নারীর অবস্থানটা, এবং এই জন্যই নারীবান্ধব রাজনীতি তৈরি হচ্ছে না। মাননীয় সভাপতি, দলীয় নীতি নির্ধারণ যারা করে তারা কি সমাজের মানুষ নয়? তারা কি সামাজিক দৃষ্টিভঙ্গি ধারণ করে না? এবং এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা হচ্ছে ওই প্রচলিত যে আমাদের একটা ধারণা যে নারী আসলে কখনোই প্রধান জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না। মাননীয় সভাপতি, এই জায়গাটার কারণেই কিন্তু আমাদের নারীরা বারবার পিছিয়ে পড়ছে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা তাই দরকার মাননীয় সভাপতি। এবারে আসি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কথায়। তিনি বলে গিয়েছেন যে দ্বিতীয় বক্তার কথায় তিনি বলে গেলেন যে নারীরা আসছে না কারণ নিরাপত্তাহীনতা বোধ করে, সহিংসতার শিকার হয়। মাননীয় সভাপতি, আমরা এই যে নারীদেরকে নারী হিসেবে বিবেচনা করছি বলেই তো আমাদের প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গির জন্যই তো আমাদের নারীরা সহিংসতার শিকার হচ্ছে, সেটা যে কোনো পরিস্থিতিতেই হচ্ছে মাননীয় সভাপতি। এবং এই দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন যদি আমরা করি, তাহলেই কিন্তু আমরা আসলে যে রাজনীতিতে যে নারীবান্ধব পরিবেশ এটা গঠন করতে সক্ষম হব। এবং মাননীয় সভাপতি, আমাদের আরেকটি যেটা যদি বলি, আমার প্রতিপক্ষ আরও বলে গেলেন যে সমাজের উন্নয়নে তৃণমূল পর্যায় পর্যন্ত নাকি নারীরা আছে। মাননীয় সভাপতি, আমি প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে তৃণমূল পর্যায়ে আমার কতজন নারী আসলে যোগ্য নেতৃত্ব দিতে পারছে, এটি যেন তারা একটু পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিয়ে যান। কারণ অধিকাংশ তৃণমূল পর্যায়ে নারীদেরকে দেখা যায় যারা এখনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই বলি বা মেম্বারই বলি হয়েছে, দেখা যায় তাদেরকে পুতুল হিসেবে বসিয়ে রাখা হয়েছে, তাদের স্বামীরাই তাদের হয়ে সব জায়গায় মিছিল মিটিং করে বেড়াচ্ছে মাননীয় সভাপতি। এই জন্য মাননীয় সভাপতি, আমরা বলছি এই নারীর যেই রাজনীতির যেই নারীবান্ধব পরিবেশ এটা তৈরি করতে আমাদের অবশ্যই প্রধান অন্তরায় হিসেবে সামাজিক দৃষ্টিভঙ্গিকে আমরা দায়ী করছি। এবং এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া কখনোই আমরা নারীদেরকে নারীবান্ধব রাজনীতি দিতে পারবো না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। যুক্তি খণ্ডনের জন্য এখন আহ্বান জানাচ্ছি বিপক্ষ দল শহীদ পুলিশ স্মৃতি কলেজের মোহাম্মদ মহিবুর রহমান দলনেতাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আরও একবার আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য।
মাননীয় সভাপতি, প্রথমেই আমার বিজ্ঞ দলের বিজ্ঞ প্রতিপক্ষের তৃতীয় বক্তার একটি উক্তির দিকে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বললেন, তৃণমূল পর্যায়ে নারীরা যোগ্য নেতৃত্ব দিতে পারছেন কিনা সেটা আমরা দেখিয়ে যাইনি। মাননীয় সভাপতি, তৃণমূল পর্যায়ে নারীরা যোগ্য নেতৃত্ব দিতে পারছেন কিনা সেটা নারীদের যোগ্যতার প্রশ্ন। সেটা কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা কিন্তু সমাজের কোনো দোষ নয়। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ যেন যুক্তি দিয়ে আর সবই পেশ করে গেলেন, কিন্তু যুক্তিবাদে আর সবই পেশ করে গেলেন। আমাদের কোনো যুক্তি যেমন তারা শোনেননি, ঠিক তেমনি নিজেরাও ভুয়ো যুক্তি দিয়ে গেছেন। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন, সমাজ নারীর নেতৃত্ব মেনে নেয় না। তারা ভুলে গেছেন যে গত 3 দশকে আমাদের সমাজ নারী নেতৃত্বের অধীনেই ছিল। যদি সমাজ নারী নেতৃত্ব নাই সমর্থন করে, তাহলে এটি কিভাবে সম্ভব হলো? প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বেগম রোকেয়াকে অবমাননার কথা বললেন, যার মূল কারণ ছিল ধর্মীয় অবমাননার জন্য, কিন্তু তারা বিষয়টিকে নারী বিদ্বেষী বলে তুলে ধরলেন। মাননীয় সভাপতি, তারা ভুলে যাচ্ছেন সমাজ এমন একটি সংগঠন যাকে নিয়ন্ত্রণ করা রাজনীতির দায়িত্ব। তাই রাজনীতি গাফিলতি করলে সেটা তো সমস্ত বিষয়ে থাকবেই। বিজ্ঞ দলের তৃতীয় বক্তা প্রথমেই সালমা আপার যে কাহিনী বললেন, সেখানে তাকে অবমাননা করার পেছনে সমাজ যতটা দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী সালমা আপার প্রতিপক্ষ দল। মাননীয় সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো নারীদেরকে এভাবে ব্যবহার করেন যাতে করে নারীরা রাজনীতিতে আসতে না পারে। এটা সমাজের দোষ নয়, এটা রাজনৈতিক দলগুলোর দোষ। মাননীয় সভাপতি, পরিবার থেকে রাজনীতিতে নারীদের যদি আসতে নাই দেওয়া হতো, তাহলে গত 3 দশক ধরে আমাদের দেশের নারীরা নেতৃবৃন্দ কোথা থেকে আসলেন? মাননীয় সভাপতি, উন্নতি নিচ থেকে আসে নয়, উপর থেকে আসে। সমাজ একটি বৃহৎ সংগঠন, অর্থাৎ এখানে ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। শহীদ পুলিশ স্মৃতি কলেজ বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ মহিবুর রহমানকে যুক্তি খণ্ডনের জন্য। বিতর্ক শেষ হলো, আমরা ফলাফল পাবো। বিচারক মণ্ডলী তাদের গুরু দায়িত্বটা পালন করেছেন। এখন ফলাফল চূড়ান্ত করবার সময় সেই সুযোগে সভাপতি হিসেবে 2-1টা কথা বলার সুযোগ আছে, সেই সুযোগটি আমি নিচ্ছি। আমি প্রথমেই 2 দলকেই ধন্যবাদ জানাচ্ছি তাদের উপস্থাপনার জন্য। তারা চেষ্টা করেছে ভালো বলবার জন্যে। তো আজকের যে বিষয়টি, এই বিষয়টি আমার পছন্দের বিষয়, কারণ হচ্ছে আমি রাজনীতির একজন মানুষ, কিন্তু বিষয়টি আমার কাছে একটু জটিল মনে হয়েছে। কারণ শেষে যেভাবে বলা হচ্ছে যে রাজনীতিতে নারী বান্ধব পরিবেশ তৈরির 4টি শব্দ ব্যবহার করে একটা ফ্রেজ তৈরি করা হয়েছে, আমার জন্য এটা ব্যবহার করা এবং বুঝতে অনেক সময় লেগেছে। সেখানে আমাদের বিতার্কিকরা সুন্দরভাবে উপস্থাপন করেছে, আমি মনে করি এটা তাদের কৃতিত্ব এবং যোগ্যতা। আমি বরঞ্চ পছন্দ করতাম যদি বলা হতো নারী বান্ধব রাজনীতির প্রধান অন্তরা, এভাবে লিখলে। আমি রাজনীতির এমন একটা অংশ এবং রাজনীতি করে আমার একটা আনন্দ আছে যে আজকের বিষয়টা নিয়ে, যে আমার রাজনীতিতে নারী বান্ধব রাজনীতি করবার জন্য আমি যথেষ্ট লড়াই করে আসছি দীর্ঘ বহু বছর, এবং এখনো করে যাচ্ছি, যাতে নারী বান্ধব পরিবেশ তৈরি হয়, রাজনীতিটা নারী বান্ধব হয়, নারীদের ক্ষমতায়ন হয়। এই বিষয়ে অনেক কাজ করেছি এবং ভবিষ্যতেও করতে পারবো, সেজন্য আগ্রহের জায়গাটা আছে। আমার মনে হয় আজকের বিতার্কিকদের এবং যারা আমরা শুনছি প্রত্যেকেরই কিছু বিষয় মাথায় রাখা দরকার। একটি হচ্ছে নারী নেতৃত্ব, অন্যটি হচ্ছে নারী বান্ধব রাজনীতি। দুটোর ভেতরে পার্থক্য আছে। বাংলাদেশ কিন্তু নারীর নেতৃত্ব পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ অবধি অর্ধেকের বেশি সময় কিন্তু নারীর নেতৃত্বেই আমরা ছিলাম। শুধু বাংলাদেশে না, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, ভারত বলুন, আপনি শ্রীলঙ্কা বলুন, এবং পাশের আরও কিছু দেশ আছে, ফিলিপিন্স বলুন, প্রত্যেকটা দেশে আমরা নারীর নেতৃত্ব কিন্তু পেয়েছি। কিন্তু কথা হচ্ছে রাজনীতিতে নারী বান্ধব পরিবেশটা এই দেশে তৈরি হয়েছে কিনা, এটাই ছিল মূল উপজীব্যটা। শুধু এদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে আছে কিনা। আরেকটি বিষয় আমি আজকে একটু আলোকপাতও করা দরকার। আজকের যে বিতর্কের বিষয়টি, সেখানে কিন্তু বাংলাদেশ কথাটি নেই। আপনারা দেখেন, রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গির রাজনীতিতে নারী বান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরা। আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু বাংলাদেশ কেন্দ্রিক হয়ে গেছিলাম। তারপরও পৃথিবীর বিভিন্ন দেশের রেফারেন্স এসছে, হিলারি ক্লিন্টনের রেফারেন্স এসছে। দেখেন, আমেরিকাতে আজ পর্যন্ত আমরা কোনো নারী রাষ্ট্রপতি পাইনি, যেখানে আমরা কিন্তু কালো রাষ্ট্রপতিও পেয়েছি, কিন্তু সেখানটাতে নারীর জন্য পরিবেশটা কিন্তু ঠিকই আছে। ইউরোপের প্রত্যেকটা দেশ ঠিক করেন আপনি, সেখানে নারী নেতৃত্ব আছে, নারী বান্ধব পরিবেশটাও আছে।
এখন বাংলাদেশের সমস্যাটা কোথায়, বা যে সমস্ত দেশে নারীর জন্য পরিবেশটা তৈরি হয়নি, সমস্যাটা কোথায়, পরিবেশটা কি? আমরা ইউকের পার্লামেন্টের একটা রিপোর্ট এসেছিল, সেখানে দেখা গেছে ইউকেতে নারীরা ভোটার অধিকার পেয়েছে 2018 সাল 28 সাল এভাবে, ওই সময়টাতে এসে নারীরা ভোটের অধিকার পেয়েছে। এখন এত বছর পরেও সেই 2-4 বছরের ভেতরে ওখানে একটা রিপোর্ট আসলো, যে রিপোর্টে বলা হচ্ছে যে ইউকের পার্লামেন্টে নারী রাজনীতিবিদরা, নারী সাংসদরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন ব্যাপক ভিত্তিক। তাহলে নারী বান্ধব পরিবেশের সাথে এটা রিলেটেড, এই জায়গাগুলো আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। তাহলে কিভাবে নারীদের জন্য একটা সহজ পরিবেশ আমরা তৈরি করতে পারি, সেটার জন্য কি রাজনৈতিক সদিচ্ছা নাকি সামাজিক দৃষ্টিভঙ্গি, এই জায়গাগুলো ব্যালেন্স করে আমাদের চিন্তাভাবনা করতে হবে। আমরা চাই নারীরা আরও অগ্রসর হোক, নারীদের জন্য সহজ হয়ে যাক, রাজনীতি না সমাজনীতি সমস্ত কিছুই। সবাইকে অনেক ধন্যবাদ, দুপক্ষকে, আমাদের যারা মডারেটর ছিলেন, আমাদের যারা সঞ্চালক ছিলেন, উপস্থাপক ছিলেন, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে বিচারক মণ্ডলীকে, তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত দক্ষ বিচারকরা এখানটাতে আছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ফলাফলে চলে যাব। আমাদের হাতে ফলাফল এসে পৌঁছেছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী ফলাফল চূড়ান্ত করে যে দলটিকে বিজয়ী ঘোষণা করার দায়িত্বটা আমার হাতে দিয়েছেন, সে দলটি হচ্ছে হলিক্রস কলেজ, ঢাকা। আজকের এই বিতর্কের শ্রেষ্ঠ বিতার্কিক হচ্ছেন বিপক্ষ দল শহীদ পুলিশ স্মৃতি কলেজের দ্বিতীয় বক্তা মোহাম্মদ আবদুল্লাহ আল রাফি। বিজয়ী দলের ব্যালট 03, বিজিত দলের ব্যালট 00। সবাইকে অনেক ধন্যবাদ।